নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। রাত পোহালে গণতন্ত্র দিবস, নির্ভেজাল ছুটি, পাড়ায় পাড়ায় পিকনিক, খাসির মাংস, ফুটবল টুর্নামেন্ট। আর সাত সকালে দিল্লির রাজপথে এখন যা কর্তব্যপথ, সেখানে অনুষ্ঠান, ঝন্ডে কো সালামি দো আর সেনাবাহিনীর কুচকাওয়াজ। গণতন্ত্রের ওই কামান মিসাইলের বহর দেখে ছোট্টবেলায় ভাবতাম গণতন্ত্র বেশ এক মিলিটারি ব্যাপার। বড় হয়ে শুনলাম বটে যে তার মানে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। কিন্তু বোধগম্য হয়নি। বরং গণতন্ত্র মানে যে যার মতো করে কাটানো এক ছুটির দিন বলেই ভাবতে বাধ্য হয়েছিলাম। এতদিন পরে এক ঝটকায় সারা দেশের কাছে এই গণতন্ত্র, যে সংবিধান আমাদের এই গণতন্ত্র দিয়েছে, সবটাই সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। যারা নির্বাচনে ভোট দিয়ে বা না দিয়ে বা তাদের ছেলে মেয়ে, তাদের আত্মীয় পরিজন মিলে যে সরকার তৈরি হলো, তারা আমাদের জন্য, এবং আমাদের দ্বারা এক ব্যবস্থা যাকে আমরা গণতন্ত্র বলছি। সোজা সাপটা ব্যাপার। তুমি আমাকে প্রশ্ন করতে পারো না হে, তুমি পারো না জিজ্ঞেস করতে যে আমি নাগরিক কিনা, তুমি পারো না ফতোয়া দিতে যে কাল থেকে এরা দেশের বাইরে যাবে, এরা থাকবে না আর এরা থাকবে না। এই অধিকার সংবিধান তোমাকে দেয়নি। আজ রাস্তায় রাস্তায় সেটাই মানুষ বলছে, রাত পোহালে রাজপথে মানুষ সেটাই বলবে। যদি তুমি না শোনো তাহলে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। গণতন্ত্র হড়কে গেছে 10 ধাপ। হ্যাঁ, সম্প্রতি এক সমীক্ষায় সারা পৃথিবী জুড়ে দেশগুলোতে গণতন্ত্র কতটা আছে, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে কিনা, তা নিয়ে এই সমীক্ষায় হিসেব নিকেশ করে বলা হয়েছে যে ভারতবর্ষের গণতন্ত্র আপাতত ত্রুটিপূর্ণ গণতন্ত্রের তালিকাতে আছে এবং র্যাঙ্কিংয়ে 51 নম্বরে, যা আগের থেকে 10 কম। 1950 26শে জানুয়ারি একটা নতুন ঝকঝকে সংবিধান হাতে দিয়ে বলা হয়েছিল, যা সিমরন যা, জিলে আপনি জিন্দেগি। জীবন আরো ভালো হোক, সবাই পেট পুরে খেতে পাক, সব্বার থাক রুটি কাপড়া মাকান। 73টা বছর পরে আমাদের গণতন্ত্র হড়কে যাচ্ছে, পিছলে যাচ্ছে, ক্রমশ আরো দ্রুত বেগে। নির্বাচন পদ্ধতি, বহুত্ববাদ, নাগরিক অধিকার, সরকারি পরিচালনা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি ইত্যাদির বিবেচনায় আমরা পিছিয়ে পড়ছি। গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষয় হয়ে যাচ্ছে ক্রমশ। ফিরছি আলোচনায় একটা বিরতির পর, সঙ্গে থাকুন। প্রায় সারা পৃথিবীর সংবিধান ঘেঁটে বহু পণ্ডিত মানুষ বসে অনেক আলোচনা, তর্ক বিতর্ক করে রচিত হলো আমাদের সংবিধান। তা লাগু করা হলো 1950 26শে জানুয়ারি। সংবিধানের প্রিয়াম্বলে বলা হলো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic and to secure to all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. সংবিধান লাগু হলো 26শে জানুয়ারি 1950। ঠিক সেদিন যিনি 50, 60, 65 তিনি আজ আর বেঁচে নেই। তাদের মধ্যে অনেক স্বাধীনতা সংগ্রামী রয়েছেন, যারা দেশ স্বাধীন করার জন্য মার খেয়েছেন, যারা জেল খেটেছেন, লড়াই করেছেন, মিছিল করেছেন, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য নয় সন্তানের মুখ চেয়ে স্বাধীনতার কথাই ভেবেছেন। মনে পড়েই যাবে, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো, মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত চোরা মত্ত ঝাপটা। কিন্তু
যারা এই স্বাধীনতা আনার জন্য লড়াই করার পরেও বেঁচে রইলেন, তারা মারা যাবার সময় দেখলেন অভুক্ত শিশু, দেখলেন ফুটপাতে পড়ে শীতে কাঠ হয়ে পড়ে থাকা বেবারিশ লাশ, দেখলেন অর্ধেকের বেশি মানুষ খাবার জল পায় না। দৃষ্টি যখন তাদের ঘোলাটে, তখন তারা অস্ফুটে কেউ কেউ বলেছিলেন, এই জন্যই কি তাহলে আমরা স্বাধীনতা চেয়েছিলাম? এই জন্য? সেই দিন 26শে জানুয়ারি 1950 যারা শিশু বা কিশোর কিশোরী, যারা বাবার হাত ধরে বেরিয়েছিলেন, স্কুলে গিয়েছিলেন পতাকা তোলার জন্য, তারাও আজ অনেকে নেই। যারা আছেন তারা মেলাতে পারেন না। এখনো তাদের স্পষ্ট মনে আছে, রাঙা মামা বলেছিল, এবার থেকে আমরা আমাদের সরকার নির্বাচন করব, আমাদের সরকার, দেখিস আমাদেরও মাথার উপরে ছাদ হবে। বাবা বলেছিল, খুকি তুই বড় হলে বুঝতে পারবি এই দিনটার মানে। এই দিনটার জন্য গান্ধীজি, নেতাজি কত লড়াই করেছিলেন। বিশুদা বলেছিল, এবার থেকে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। মিষ্টু কাকু বলেছিল, এ কি দেখছিস, এরপর থেকে এমন রসগোল্লা পান্তুয়া যত ইচ্ছে তত খাবি। কি কি সব সোনালী স্বপ্ন দেখেছিল তারা। সে এক সূর্য অভিযানে যাওয়ার পালা, জীবনের জন্য, ভালোবাসার জন্য। তারপর হাঙ্গরে কেড়ে নিয়ে গেল সেই স্বপ্ন। কোনো এক গায়ের বধূ যে স্বপ্ন দেখেছিল, নতুন ধানের আঘ্রাণ আর ঘি, মৌ মৌ আম কাঁঠালের ছায়ায় ঘেরা একটু শান্তির স্বপ্ন, ছিঁড়ে খুঁড়ে টুকরো টুকরো। নির্বাচনের পর নির্বাচন গেছে, গণতন্ত্র কেবল উঠতে থাকা তেরঙ্গা ঝান্ডা বা ভোট দেবার পর হাতে লেগে থাকা কালি হয়েই থেকে গেছে। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়ে, লাল জামা গায়ে। এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা, কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে। পেটের ভেতর কবে যে আগুন জ্বলেছে, এখনো জ্বলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়, দিন বদলায় না। এবং সেই 1950-এর গণতন্ত্র দিবসের পরে কাউকে তো দেখিনি রাস্তায় সংবিধানের বই নিয়ে দাঁড়িয়ে থাকতে, মানুষকে তো দেখিনি একসঙ্গে সংবিধানের ভূমিকা পড়তে, শুনিনি তো স্লোগান, देश का एक ही नारा है, संविधान हमारा है, हमारी शान हमारी आन, जान से प्यारा संविधान। হঠাৎ সিএ, এনআরসি আনার হুমকি শুনে এসব স্লোগান মুখে মুখে ছড়িয়েছিল, রাস্তায়, মহল্লায়, হাটে, মাঠে, ঘাটে, বাজারে। স্বাধীনতার পরে বহু লড়াই দেখেছি আমরা, এমন উচ্ছল বাঁধ ভাঙা তরঙ্গের মতো যুবক যুবতীদের দেখিনি মা মাসিদের রাত পাহারায়। একবার শাহিনবাগের সেই দিনগুলোর ছবিটা মনে করুন, প্রতিদিন কনকনে ঠান্ডায় সেখানে ঘরের কাজ সেরে সংবিধান রক্ষার জন্য এসেছেন মহিলারা। এবং সেই শাহিনবাগ ছড়িয়ে পড়েছিল কলকাতার পার্ক সার্কাসে, হাওড়ার পিলখানায়, মুর্শিদাবাদে, লখনৌতে। প্রতিদিন নতুন আগুন ধরিয়েছিল নতুন চেহারায়, প্রতিবাদের আগুন। পবিত্র সেই আগুন অগ্নিশুদ্ধ করে তুলেছিল আমাদের। আমরা আরেকটা স্বাধীনতা লড়াইয়ে নেমেছিলাম। আমরা স্বাধীনতার মানে বুঝতে শিখেছিলাম। আগামীর দল নেমেছিল রাস্তায়, যাদের চোখের সামনে কদিন আগে ছিল কিছু উচ্ছিষ্ট ভোজী নেতা, বেকারত্বের জ্বালা আর দেশ জুড়ে বিভেদের কুমন্ত্রণা। সেই আগামীর দলই হিসেব নিকেশ করতে নেমেছিল। তারপর আবার এক অদ্ভুত আঁধার নেমে এসেছে দেশের সর্বত্র। এক মন্দিরকে ঘিরে সংবিধানের ধর্মনিরপেক্ষ স্বপ্ন আজ ধূসর। রাষ্ট্র সরাসরি এক ধর্মীয় রাষ্ট্র হয়ে ওঠার মুখে দাঁড়িয়ে রাষ্ট্রপ্রধান রাম মন্দির থেকে নবনির্মাণের কাহিনী শোনাচ্ছেন। আসছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আসুন আজ আরেকবার সংবিধানটা উল্টে পাল্টে দেখা যাক সংবিধান আমাদের কি কি দিয়েছে। সংবিধানের 3 নম্বর অধ্যায়ে বিস্তৃতভাবে আমাদের মৌলিক অধিকারের কথা লেখা আছে। আর্টিকেল 14-তে বলা আছে, আইনের চোখে সবাই সমান, সবাই এবং আইন কোনো ভেদাভেদ না করে সবাইকে সুরক্ষা দেবে। ধর্ম, জাত, ভাষা, লিঙ্গ, অবস্থান নির্বিশেষে প্রত্যেকের জন্য আইন সমান। অথচ আইন এখন পয়সাওয়ালা মানুষজনের বৈঠকখানায় মুজরতে ব্যস্ত। আর্টিকেল 15 বলছে,
কোনো কাজে, সরকারি বেসরকারি যে কোনো ব্যাপারে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা অবস্থানের ভিত্তিতে কাউকে খেয়াল করে দেখুন, এখানে নাগরিক বলা হচ্ছে না, বলা হচ্ছে যে কোনো মানুষকে ভেদাভেদ করা যাবে না। মানে মুসলমান বলে নাগরিকত্ব দেব না, তা হবে না। এই ধারাতেই বলা হয়েছে যে ভেদাভেদ মানে যেমন খুশি তেমন, মর্জি মতো ভেদাভেদ করা যাবে না, আর অন্যায়ভাবে ভেদাভেদ করা যাবে না। আর্টিকেল 16 বলছে সবাই চাকরির সমান অধিকার পাবে, এখানেও কোনো ভেদাভেদ চলবে না। অবশ্যই সরকারি চাকরির শর্ত দেশের নাগরিকত্ব হতেই পারে। আর্টিকেল 17 বলছে আনটাচেবিলিটি বা ছুলেই জাত যাবে, ধর্ম যাবে বা কাউকে কোথাও ঢুকতে দেব না, জল খেতে দেব না, এগুলো অপরাধ। আর্টিকেল 18 বলছে রায় বাহাদুর, রায় রায়ান, রাজা বাহাদুর ইত্যাদি উপাধি আর চলবে না। আর্টিকেল 19 আমাদের 6টা স্বাধীনতা দিয়েছে। 1 নম্বর, কথা বলার এবং নিজের ভাব প্রকাশ করার অধিকার। 2 নম্বর, অস্ত্র ছাড়া যে কোনো জায়গায় শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার। 3 নম্বর, সংগঠন তৈরি করার অধিকার। 4 নম্বর, দেশের মধ্যে যে কোনো জায়গায় যাবার অধিকার। 5 নম্বর, দেশের মধ্যে যে কোনো জায়গায় বসবাস করার অধিকার। 6 নম্বর, যে কোনো পেশায় নিযুক্ত থাকার অধিকার। আর্টিকেল 23 বলছে শোষণের বিরোধিতা করার অধিকার আমাদের আছে, শ্রম কেনা যাবে, শ্রমিক কেনা যাবে না। আর্টিকেল 24 বলছে শিশুদের ফ্যাক্টরি বা কোনো দফতরে, দোকানে কাজে লাগানো যাবে না। আর্টিকেল 25 থেকে 28 আমাদের ইচ্ছে অনুযায়ী ধর্ম পালন বা মতবাদের প্রচার করার অধিকার দিয়েছে। অবশ্যই এসব অধিকার বিভিন্ন সময় কারণে অকারণে কেড়ে নেবার কথাও বলা আছে, কিন্তু মোটের ওপর এগুলো আমাদের মৌলিক অধিকার বলে স্বীকৃত। এবং সংবিধানের আরেকটা অধ্যায় খুললে তো অবাক হয়ে যাবেন, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, মানে রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে তার চলা উচিত তা নিয়ে এক বিরাট চ্যাপ্টার। মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে মনে করলে আপনি আদালতে যেতেই পারেন, কিন্তু এই ডাইরেক্টিভ প্রিন্সিপালে যা লেখা আছে তা নিয়ে আদালতে যাওয়া যাবে না। এই অধ্যায়ে প্রত্যেক শিশুর শিক্ষার অধিকার, মানুষের চাকরির অধিকার, খাদ্য বাসস্থানের অধিকার, এমনকি কারখানা ইত্যাদিতে সামূহিক মালিকানার অধিকারও দেওয়া আছে। কিন্তু তা কেবল বলা হয়েছে এমনটা হলে ভালো হয়, তেমনটা হলে ভালো হয়, না হলে কি হবে সে ব্যাপারে কিন্তু সংবিধানে কিছু লেখা নেই। আজ যখন সময় এসেছে, সংবিধানটা যখন তাক থেকে নামিয়ে ধুলো ঝাড়া হয়েছে, তখন আসুন আবার আমরা সংবিধানটা পড়ে ফেলি। বাঁচার অধিকার, খাদ্য, শিক্ষা, বস্ত্র, বাসস্থানের অধিকার হোক মৌলিক অধিকার, তবে তো আমরা বলতে পারবো সত্যি করে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। তবেই তো যারা প্রাণ দিয়েছিলেন দেশের জন্য তাদের স্বপ্ন সার্থক হবে। তবেই তো আমরা এই বসুন্ধরার মধ্যে সব থেকে সুন্দর দেশ হয়ে উঠব। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সেই জন্মভূমি তো এক মন্দির থেকে বের হবে না, এক মসজিদ থেকে বের হবে না। এই বাংলার এক যুবক মাথা উঁচু করে বলে গিয়েছিলেন নতুন ভারত কোথা থেকে বের হবে। বিবেকানন্দ বলেছিলেন নতুন ভারত বেরুক, বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্য হইতে, বেরুক মুদিওয়ালার দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। আমরা সেই নতুন ভারতের প্রতীক্ষায় বসে আছি। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।